কেন্দ্রীয় ছাড়া সব কমিটি স্থগিত করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপি সচেতনভাবে সামনে আগাচ্ছে মির্জা ফখরুল। হাজারীবাগে এনসিপি নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ। জরুরি সভা ডেকেছে ছাত্রদল। সমন্বয়ক রিয়াদের তেলেশমতি, 1 বছরেই গ্রামে পাকা বাড়ি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদাবাজির অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রিফাত রাশিদ। তিনি বলেন, গতকালকের ঘটনা এবং এর আগে বেশ কিছু ঘটনায় দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা হয়েছে। তিনি আরও জানান, আমরা যখন আত্মপ্রকাশ করেছিলাম তখনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম এই প্ল্যাটফর্ম কোনো অন্যায়ের আশ্রয় প্রশ্রয় দেবে না। কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করি জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্মের কিছু যোদ্ধা বিপদগ্রামী হয়েছেন। বিভিন্ন মহলের শেল্টারে থেকে তারা দুর্নীতিতে জড়িয়েছেন। রিফাত রাশিদ বলেন, এই মুহূর্তে এসব অপতৎপরতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের জরুরি মিটিংয়ে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম আজ থেকে স্থগিত থাকবে। তিনি আরও বলেন, আমরা শিগগিরই বসে নতুন একটি রূপরেখা তৈরি করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কার্যক্রম কিভাবে চলবে তা নিয়েই সিদ্ধান্ত হবে। আমরা আবারও স্পষ্ট করে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক কিছুই আমরা বরদাস্ত করব না। উল্লেখ্য, রাজধানীর গুলশানে এক সাবেক নারী সংসদ সদস্যের পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার বিরুদ্ধে। এই ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে সংগঠনটির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজাক রিয়াদ, কর্মী সাকাদাউন সিয়াম ও সাদকে গ্রেপ্তার করে পুলিশ। এবার বলছি, রাষ্ট্রকাঠামো পরিবর্তন ও সংস্কারে বিএনপি সচেতনভাবেই সামনের দিকে এগোচ্ছে, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, অনেকে আজকাল বলছেন সংস্কার হচ্ছে, কিন্তু আমরা তো বহু আগেই এই বিষয়ে সচেতন ছিলাম। 2016 সালে যখন আমরা ভিশন 2030 প্রকাশ করি তখন থেকেই বিএনপি রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের কথা বলেছে। সেটাই ছিল আমাদের পক্ষ থেকে প্রথম সাংগঠনিক রূপরেখা, যেখানে সংস্কারের দিক নির্দেশনা ছিল। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেটি তখনই স্পষ্ট করেছিলেন। তিনি আরও বলেন, এরপর 2022 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা উপস্থাপন করেন, যার প্রতিটি দফাই এখন বিভিন্ন সংস্কার আলোচনার কেন্দ্রে রয়েছে। ফখরুল বলেন, আমরা জানি জনগণের কী প্রয়োজন। সময় ও বাস্তবতার দাবি অনুযায়ী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন জরুরি। আমরা সেই দায়িত্ব নিয়েই সচেতনভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেমিনারে পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন প্রকৌশলী শহীদুল ইমাম। বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, সব কিছুই নির্ভর করে জনগণের ওপর। 1952-এর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, এই জাতি বারবার প্রমাণ করেছে তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে। আর এখন দীর্ঘ 15 বছর ধরে আমরা একটি ভয়ঙ্কর ফ্যাসিস্টবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করে অবশেষে একটি ভয়ঙ্কর সরকারকে সরাতে সক্ষম হয়েছি এই জুলাই আগস্ট মাসেই। তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সবই সম্ভব। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও আমরা পারব। একজন রাজনীতিক হিসেবে দেশের মানুষের আবেগ অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, মানুষ উন্নতি চায়, তারা চায় একটি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা, আর সেই গণতন্ত্রের মধ্য দিয়েই রাষ্ট্র ও সমাজের সব সমস্যার সমাধান সম্ভব। ফ্যাসিস্টবাদ বিরোধী জাতীয় ঐক্য আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা যদি জাতীয় ঐক্যকে সামনে রেখে আমাদের মূল দাবিগুলো নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে সফলতা অবশ্যই আসবে।
দ্বিতীয় পদ্মা সেতু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রায় ৮ কোটি মানুষের জীবন ও জীবিকা পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুর সঙ্গে যুক্ত। এতবার সম্ভাব্যতা যাচাইয়ের পরেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বলেন, আজকের দিনে হারাক্কা ব্যারেজের নেতিবাচক প্রভাব শুধু ফরিদপুর বা রাজবাড়ী নয়, সারা দেশের দক্ষিণাঞ্চলই আজ ক্ষতিগ্রস্ত। দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগ্রহ ও অঙ্গীকার অনেক আগেই ছিল। এই অঞ্চলগুলোতে মানুষের জীবন জীবিকা ও নিরাপত্তা আজ হুমকির মুখে। তাই একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি দ্বিতীয় পদ্মা সেতুর বাস্তবায়ন আজ সময়ের দাবি, উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার থাকছে রাজধানীর হাজারীবাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন একজন মহিলা। অভিযোগ, বিয়ের প্রলোভনেই ঘটনা ঘটানো হয়েছে। গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে এই ঘটনার প্রচার, যেখানে দাবি করা হচ্ছে হাজারীবাগ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ মামলা নিচ্ছে না। পুলিশ বলছে, এক মহিলার অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি করেছে তারা। তদন্তে ধর্ষণের প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী মহিলার ভগ্নিপতি জানান, গত 8 বছর ধরে ওই মহিলার সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে তিনি গত জুন মাসে ধর্ষণ করেন বলে অভিযোগ। শনিবার ২৬ জুলাই তিনি হাজারীবাগ থানায় মামলা করতে গেলে থানা অভিযোগ নিতে অস্বীকৃতি জানায়, এমনটাই দাবি ভুক্তভোগী পরিবারের। তবে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, অভিযুক্ত যুবকের বাড়ি হাজারীবাগ হলেও অভিযোগ অনুযায়ী ঘটনাস্থল কামরাঙ্গীর চল এলাকায়, তাই সেখানে অভিযোগটাকে জানাতে বলা হয়েছে। মামলা গা নেওয়ার অভিযোগটি সত্য নয়। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, যিনি অভিযুক্ত তাকে এনসিপির হাজারীবাগ থানার নেতা বলেই উল্লেখ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। পরে এনসিপির কয়েকজন নেতাকর্মী থানায় গিয়ে জানান, অভিযুক্ত ব্যক্তি ধর্ষণে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই, তবে তাদের অনুরোধ যেন কাউকে অন্যায়ভাবে ফাঁসানো না হয়। এ প্রসঙ্গে এনসিপি সূত্রে দাবি করা হয়েছে, হাজারীবাগে এখনও তাদের কোনো আনুষ্ঠানিক কমিটি গঠন হয়নি। যারা আগে নাগরিক কমিটিতে ছিলেন তারাই এখন এনসিপির পরিচয় ব্যবহার করছেন। অন্যদিকে কামরাঙ্গীরচর থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা একটি জিডি গ্রহণ করেছি, তদন্ত চলছে, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে মামলা নেওয়া হবে। এবার থাকছে জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও ফ্যাসিস্টবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ছাত্রদল আগামী 3 আগস্ট ঢাকায় একটি কেন্দ্রীয় ছাত্র সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। সমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার 29 জুলাই ঢাকা হয়েছে একাধিক জরুরি সভা। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির রোববার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশ সফল করতে কেন্দ্রীয় সংসদের সঙ্গে ঢাকা বিভাগের সব জেলা ও মহানগর ইউনিটের সুপার 5 নেতাদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হবে 29 জুলাই দুপুর 2টায় রাজধানীর ভাসানী ভবনে। একই স্থানে বিকেল 4টায় দেশের অন্যান্য বিভাগের জেলা ও মহানগর ইউনিটের সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক সদস্য সচিবদের সঙ্গে অনুষ্ঠিত হবে আরেকটি জরুরি সভা। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুপার 5 নেতাদের সঙ্গে বৈঠক হবে 29 জুলাই সকাল 11টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে। এরপর ঢাকা কলেজ, তিতুমির কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের সুপার 5 নেতাদের সঙ্গে দুপুর 12টায় অনুষ্ঠিত হবে পৃথক সভা। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাসব্যাপী কর্মসূচির মূল উদ্দেশ্য দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ লড়াইয়ের বিজয়কে স্মরণ করা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ফ্যাসিস্টবাদ বিরোধী শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা। এবার বলছি রাজধানীর গুলশান। গত শনিবার সন্ধ্যা সংরক্ষিত আসনের এক সাবেক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন আব্দুর রাজাক বিন সুলাইমান রিয়াদ, একজন সমন্বয়ক। পুলিশ তাকে গ্রেফতারের পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করে সংগঠনটি। ঘটনার পরপরই রিয়াদকে নিয়ে শুরু হয় আলোচনা। কে এই রিয়াদ? জানা গেছে, রিয়াদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রামে। কয়েক বছর আগেও তার বাবা ছিলেন একজন রিকশা চালক, এখন কাজ করেন দিনমজুর হিসেবে। রিয়াদের দাদাও ছিলেন রিকশা চালক, মা গৃহিণী, কিন্তু একসময় অন্যের বাড়িতে কাজ করে চালিয়েছেন সংসার। আর সেই পরিবারের ছেলে রিয়াদ বছর না ঘুরতেই ঢাকায় হয়ে ওঠেন সমন্বয়ক নামধারী এক ক্ষমতাবান চাঁদাবাজ। তার নামে এখন ঢাকায় দামি গাড়ি, গ্রামের বাড়িতে পাকা দালান, বিলাসবহুল জীবনযাপন। এমন হঠাৎ পরিবর্তনে বিস্মিত তার প্রতিবেশীরাও। গ্রামের এক বাসিন্দা বলেন, দিন এনে দিন খাওয়া পরিবারে হঠাৎ পাকা ঘর, গাড়ি চোখে দেখা যায় কিন্তু বিশ্বাস হয় না।
রিয়াদের পড়ালেখার গল্পও জানা গেছে। নবীপুর হাই স্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হন মুজিব কলেজে। সেখানেই জড়িয়ে পড়েন ছাত্রলীগে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার হাত ধরে। পরে ঢাকায় গিয়ে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কোটা বিরোধী আন্দোলনের সময় উঠে আসেন নেতৃত্বে। ধীরে ধীরে হয়ে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। কিন্তু সেই প্ল্যাটফর্ম থেকেই তিনি জড়িয়ে পড়েন চাঁদাবাজিতে। নবীপুর স্কুলের সাবেক সম্পাদক শিহাবুদ্দিন বলেন, যে ছেলেকে এলাকাবাসী দান খয়রাত করে পড়াতো সে আজ ভয়ঙ্কর চাঁদাবাজ, এটা বিশ্বাস করাই কঠিন। পুলিশ বলছে রিয়াদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। আর স্থানীয়রা প্রশ্ন তুলছেন, রিয়াদের মতো আর কতজন আছে যারা সমন্বয়ক বা রাজনৈতিক ছত্রছায়া থেকে সমাজের পেছনে এক ভয়ঙ্কর মুখোশ পড়ে আছে। ফেসবুকে দেখা যায় রিয়াদ বিভিন্ন রাজনৈতিক নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে ছবি তুলে প্রকাশ করেছেন তার সততা ও ক্ষমতার বিজ্ঞাপন। কিন্তু আজ সেই ছবিগুলো আরও বড় প্রশ্ন ছুড়ে দেয়, ক্ষমতা কার, বিচার কোথায়?